আপনারা যদি মানে প্রতি সোমবার একটা বিরাট আশা করে বসেন তাহলে তো মুশকিল। আমরা তো এখন 25 থেকে 30 বছর থাকবো। আমরা এতদিন এত তাড়াতাড়ি আমরা যাবার নয়, কারণ আমরা এমন কাজ করব আপনারা আমাদেরকে ছাড়া বাঁচতে পারবেন না। সুতরাং সব হবে, রয়েস হয়ে হবে। প্রত্যেক সোমবার বা প্রত্যেক 15 দিনে আমাদের ক্যাবিনেট মিটিং হবে। মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ডাইনামিক একজন মুখ্যমন্ত্রী, একজন হি ইজ এ টিম লিডার। সুতরাং কোনো আজকে আপনার আশা মতো হয়তো কিছু আপনি শুনতে পারেন, কোনো মন খারাপের বিষয় নেই, সব কিছু হবে ধীরে সুস্থে। সাংবাদিকদের জন্য একটা বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ভাবছেন, এবং আগের মুখ্যমন্ত্রী খুব মানবিক বলতেন, কিন্তু আমি জানি না কতটা উনি মানবিক ছিলেন। আমরা মানবিক মুখ্যমন্ত্রী বলি না, কিন্তু আমি জানি যে ওনার অ্যাকশন ইট স্পিক্স মোর দ্যান ওয়ার্ডস। তো ভরসা রাখুন, শুধু আপনারা কেন, প্রত্যেকটা স্তরের মানুষ, প্রত্যেকটা প্রফেশনের মানুষ, প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু আমরা ভাবছি। একটু সময় দিন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না, ভয় আউট ভরসা ইন। আপনাদের কাছে শুধু ভরসা করা যায়, একটু ভরসা। 15 বছর ধরে তৃণমূল সরকার এত দুর্নীতি করে গেছে, প্রতিটা জায়গা থেকে টাকা চুরি করেছে, এবং হাসপাতালের খাবার যারা দিচ্ছে সেখান থেকেও কাটমানি পৌঁছেছে তৃণমূল নেতার বাড়িতে। সুতরাং দেখুন, ওভারনাইট কোনো কিছু ঠিক হবে না, আস্তে আস্তে ঠিক হবে। আমি সেদিনকে একটু রেগেই গেছিলাম এত ময়লা দেওয়া। তো আমার পরে মনে হয়েছিল যে যাকে বকাবকি করলাম ডেপুটি সুপার, তাকেও বোধহয় আমার এতটা বকাবকি করা উচিত হয়নি। আমার একটু খারাপই লাগছিল। তো ঠিক আছে, আমরা টিম ওয়ার্ক করে সব একসাথে হই হই করে কাজ করবো, কাউকে দোষ দেওয়ার কিছু নেই। সবার যাতে ভালো হয়, কিছু যাতে ঠিক হয়, দোষ দিয়ে হবে না, বকাবকি করেও হবে না, সিস্টেমটাকে বদলাতে হবে। আর সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আর শিওর আমরা টিম ওয়ার্ক করে সেগুলো করতে পারি। সাংবাদিকদের চেঞ্জেসটা হচ্ছে যে এই স্ট্রেটার মানুষ খুবই লোয়ার মিডল ক্লাস, আর্থিকভাবে সেইভাবে সচ্ছল নয়। সেইখানে আরও বেশি আমার মনে হয় বাবা মা, স্পেশালি মায়ের এই চিন্তাটা দরকার, যে মেয়েকে কারোর বাড়িতে চলে গেল টিভি দেখতে, কারোর বাড়িতে মানে এই যে বিষয়, এই ট্রেনিংটা মাদের দরকার। এবং সেটা আমার মনে হয় যে আমরা আমাদের সরকারে আমরা শিক্ষা দপ্তর থেকে শুরু করব। পড়াশুনো তো আছেই, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মা বাবাকেও ট্রেনিং করতে হবে, জানতে হবে যে সামাজিক যে ঘুরে বেড়াচ্ছে এইসব নেকড়ে বাগড়া যে কোনো সময় হামলা করতে পারে, এটা কিন্তু একটা ট্রেনিংয়ের দরকার বা একটা কাউন্সিলিংয়ের দরকার। আমার মনে হয় সেটা দরকার। এবং এই ধরনের ব্যক্তিরা যারা বিকৃত মনুষ্য, এরা তো ঠিক রেপিস্ট নয়, মানসিকভাবে দেয়া ডিরেঞ্জড। তো মানে খুব ভালো রকম স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট দেওয়া, যাতে সমাজেও একটা মেসেজ যায় যে এই রকমও হতে পারে। তো এতদিন তো ক্রিমিনালদের শাস্তি হয়নি, ক্রিমিনালদের ধরাই হয়নি, ক্রিমিনালরাই রাজ্য চালিয়েছে। মন্ত্রী হিসেবে আমার বলা উচিত নয়, কিন্তু 15 বছর তো এটাই দেখেছে। সুতরাং এইটা কোনোভাবে হবে না। যদি ক্রাইম করে তাকে আপনি যে দল করুন, যে ধর্মের মানুষ হন, আমরা দেখবো না, স্ট্রিক্ট পানিশমেন্ট। দিদি সন্দেহ একটা আমাদের সংকল্পপত্রে আপনারা জানেন যে প্রত্যেক থানাতে মহিলা হেল্প ডেস্ক থাকবে। আমি চাইবো মহিলা হেল্প ডেস্ক মহিলাই যাতে অফিসার থাকে, কারণ অনেক বিষয়ে মহিলাকেই বলতে কমফোর্টেবল হবে, সেখানে কোনো পুরুষকে বলতে কমফোর্টেবল হবে না। এবং পুরুষের তরফ থেকেও সেই সমবেদনা বা সেই আন্ডারস্ট্যান্ডিংটা অনেক সময় আমরা দেখি নেই। সুতরাং এইটা ইমিডিয়েটলি ব্যবস্থা করা। আমাদের সংকল্পপত্রে এটাও আছে যে প্রত্যেক মহকুমাতে উইমেন থানা, মহিলা থানা। আমরা খুব শীঘ্রই একটা মহিলা অ্যাপ আপনাদেরও আমি বলেছি বার করছি, যেটা জিআই ট্যাগিং করা, এবং যেখানে মহিলা থাকবেন বিপদে পড়লে ফোন করলে সেটা সঙ্গে সঙ্গে তার নিয়ারেস্ট যে থানা সেখানে কলটা যাবে এবং ইমিডিয়েটলি পুলিশ পৌঁছবে। তাছাড়া দেখুন রাস্তায় লাইট নেই, তো সেই লাইটগুলো ঠিক
করা, পুলিশ পেট্রোলিং করা, এই বিষয়গুলো আছে। সব তো একদিনে হবে না, ধীরে ধীরে হবে। কিন্তু অন্তত আমি মহিলা শিশু কল্যাণ মন্ত্রী হিসেবে আমি সবসময়তেই বলি যে আমরা প্রায়ই দেখে এসেছি যে মহিলা এই পোশাক পরেছে কেন, তার জন্য হয়েছে। মহিলা এইভাবে এইটা খেয়েছে কেন, তার জন্য হয়েছে। সুতরাং দেখুন, এই মরাল পুলিশিংটা আমার মনে হয় বন্ধ হওয়া দরকার। মহিলা নিজের মতো করে বাঁচবে, নিজের মতো করে পোশাক পরবে, নিজের মতো করে বেরোবে। রেসপন্সিবিলিটি অফকোর্স তার, সে জানে তাকে কিভাবে ক্যারি করতে হবে। তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের, আমাদের। সুতরাং আমি চাইবো যে যে অত্যাচারটা করছে এটা তার লজ্জা, তার পরিবারের লজ্জা। যার উপর অত্যাচার হচ্ছে এটা কিন্তু তার লজ্জা নয়। তাই সামাজিক এই যে একটা ন্যারেটিভ, এই যে একটা ওর তো এটা হয়েছে, মানে এটাকে চেঞ্জ করতে হবে। আমার ওপর যদি অত্যাচার হয় আমি লজ্জিত হব না, যে করেছে সে লজ্জিত হবে, তার পরিবার লজ্জিত হবে। লাস্ট প্রশ্ন, আপনি জানেন যে কদিন আগে 10 তারিখে ঘটনা ঘটেছে, এখানে একটি ছোট্ট 10-11 বছরের মেয়ে অত্যাচার হয়েছে। তাকেই দেখা করতে এসেছে, তার সঙ্গে দেখা করে তার পরিবারের একজনের সাথে দেখা করে। এমনিও আপাতত এই ধরনের মানে কেসে তো ভীষণ বড় ক্ষত একটা, সারা জীবন এটা ভোলা যায় না আসলে এই ক্ষতটা। এত ছোট বয়সে এরকম একটা আঘাত, কিন্তু যতটা সম্ভব আমাদের দিক থেকে এবং আমাদের যথেষ্ট সবাই অত্যন্ত ম্যাচিওর স্কিল্ড সাইকোলজিস্ট এবং সেই কেয়ার তাকে দেওয়া হচ্ছে, তার মাকে দেওয়া হচ্ছে, পরিবারকে দেওয়া হচ্ছে। এখনো যে ঘটনাটি ঘটিয়েছে তাকে এখনো ধরা হয়নি, বাট পুলিশের তরফ থেকে আমি অ্যাসুরেন্স পেয়েছি যে খুব শীঘ্রই, গতকালও তাকে ধরতে ধরতে ফসকে গেছে, তাড়াতাড়ি আমরা ধরবো। এবং আমি বলেছি যে খুব দৃষ্টান্তমূলক একটা শাস্তি দরকার, কারণ ছোট সন্তান, ছোট বাচ্চাদের ওপর, সে ছেলে হোক আর মেয়ে হোক, এই রকমের সামাজিক এইরকম অত্যাচার হবে এটা কোনোভাবেই আমরা মেনে নেব না। সুতরাং এটা আমরা দেখে নিচ্ছি এবং আগামী দিনেও আমি বলেছি, প্রিভিয়াস ইয়ার্সে আমরা দেখেছিলাম যেখানে আমিও আন্দোলনের সাথে জড়িত ছিলাম, ঘটনা ঘটেছে এফআইআর নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। আর সেই এটা খুব সেন্সিটিভ ইস্যু, তো মানে সেইভাবে ভিকটিমকে দেখতে হবে, সেইটা যেন সব রকমভাবে হয়। 0 এফআইআর বলে আমাদের যে সিস্টেম আছে সেইটা যেন সম্পূর্ণভাবে দেখা যায়। আমরা প্রায়ই দেখেছি, না এই থানায়, আমার থানায় ঘটনা ঘটেনি, আপনি ওই থানায় যান। সেই সময় তো মানসিক অবস্থা থাকে না। সুতরাং এটা স্ট্রিক্ট আমার ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হবে। আমরা এটা নিয়ে কথা বলেছি যে আগে 0 এফআইআর করতে হবে, তারপর বাকি ইনভেস্টিগেশন করবে। কিন্তু আগে যে ভিকটিম আসবে তার 0 এফআইআর আগে করতে হবে, আগে কেস শুরু করতে হবে। কি হবে, কাকে ধরা হবে, সত্যি মিথ্যে সব পরে যাচ্ছে। সো অনেক বিষয়ে আজকে কথা হলো এবং আশা করি আস্তে আস্তে এই সামাজিক যে ব্যাধিটা সেটা আমরা কন্ট্রোল করতে পারবো।